নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যেটি গুরু পূর্ণিমা নামেও পরিচিত। এই পূর্ণিমা তিথিতে আমরা যদি পুজো করি, উপোস রাখি, কোন খাবারগুলি আমরা বর্জন করব, যে খাবারগুলি আমাদের খাওয়া উচিত নয় আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে। আসুন জেনে নেওয়া যাক। আমাদের হিন্দু ধর্মে বছরের প্রত্যেকটি পূর্ণিমা তিথি, 12টি যে পূর্ণিমা তিথি থাকে, প্রত্যেকটি পূর্ণিমা তিথি মাহাত্ম্যপূর্ণ। এবং একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটি পূর্ণিমা তিথিতেই কিন্তু বিশেষ বিশেষ উৎসব হয়। বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। ভগবান শ্রী গৌতম বুদ্ধের জন্ম এই পূর্ণিমাতে হয়েছিল। চৈত্র মাসের পূর্ণিমা হনুমান জয়ন্তী নামে পরিচিত। এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী হনুমানজি বজরংবলীর জন্ম হয়েছিল। অন্যদিকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি বহু প্রাচীনকাল থেকে গুরু পূর্ণিমা হিসেবেই পালিত হয়। আমাদের দেশ ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। এদেশে গুরুকে ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য এই বিশেষ তিথি উৎসর্গীকৃত। গুরুই আমাদের জীবনে চলার সঠিক পথ দেখান। আমাদের মনের শান্তি, আনন্দ, মোক্ষ লাভের যে পথ তিনি আমাদের দেন। এই কারণেই গুরু পূর্ণিমা তিথি এত মাহাত্ম্যপূর্ণ। গুরু পূর্ণিমা তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল এই তিথিতে। ইনি হলেন মহাভারতের রচয়িতা এবং 18টি পুরাণ তিনি রচনা করেছিলেন। 4টি বেদের ব্যাখ্যা তিনি করেন, তাই তার নাম হয়েছে বেদ ব্যাস। অন্যদিকে ভগবান শ্রী মহাদেব এই দিনে গুরু পূর্ণিমা তিথিতে আদি গুরুতে পরিণত হয়েছিলেন। সপ্তর্ষির 7 জন ঋষিকে তিনি জ্ঞান দান করেছিলেন। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমা তিথি মাহাত্ম্যপূর্ণ। শ্রী শ্রী গৌতম বুদ্ধ সারনাথে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন গুরু পূর্ণিমাতে। বোঝাই যাচ্ছে গুরু পূর্ণিমা তিথি সব দিক থেকে কতটা মাহাত্ম্যযুক্ত। বন্ধুরা, পূর্ণিমা তিথি এমন একটি শুভ তিথি যে তিথিতে চন্দ্রকলা পূর্ণ বিকশিত থাকে। তাই বহু বাড়িতে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো হয়, লক্ষ্মী নারায়ণের পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, গোপালের পুজো হয় এবং এই পুজোগুলি করা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথিতে সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে বলা হয় এবং সম্পূর্ণভাবে সবুজ সতেজ যে সকল শাকসবজি থাকে সেগুলোই কিন্তু রান্না করা হয় পূর্ণিমা তিথিতে ভোগ হিসেবে। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে কখনোই আমরা মাংস জাতীয় খাবার, সামুদ্রিক খাবার, সি ফুড যাকে বলে, সেগুলো গ্রহণ করব না। এছাড়াও মাছ এবং ডিম এই ধরনের খাবারও আমাদের এড়িয়ে চলতে হবে। তামসিক এবং রাজসিক খাদ্য আমরা পূর্ণিমা তিথিতে বর্জন করব। পূর্ণিমা তিথির যে উপোস হয় সেটি হয় 12 ঘন্টার উপোস। সকালবেলা সূর্য উদয় থেকে সন্ধেবেলা চন্দ্র উদয় পর্যন্ত। চন্দ্র উদয় হওয়ার সময় সত্যনারায়ণের ব্রত হয় প্রদোষকালে, অর্থাৎ সন্ধেবেলা। তারপরেই কিন্তু পূর্ণিমা তিথিতে ভক্তরা পুজোর শেষে অন্ন গ্রহণ করেন। অনেকের বাড়িতে অন্ন গ্রহণ করার নিয়ম রয়েছে, অনেকের বাড়িতে অন্ন অর্থাৎ চাল গ্রহণ করেন না, তারা চাল ছাড়া অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন। পূর্ণিমা তিথিতে এই কারণে তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবারও খেতে মানা করা হয়। এতে আমাদের শরীরের হজমের গোলযোগ হতে পারে, শরীরে অস্বস্তি তৈরি হতে পারে। পূর্ণিমা তিথিতে কখনোই অ্যালকোহল এবং তামাক জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। পূর্ণিমা তিথিতে পেঁয়াজ রসুনের ব্যবহারও বর্জনীয়, এগুলো রাজসিক খাবারের মধ্যে পড়ে। বন্ধুরা, আরও একটি বিষয়, পূর্ণিমা তিথিতে কখনোই আমরা প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার ভগবানের নৈবেদ্যে অর্পণ করব না। আমরা অনেক সময় বাড়িতে মিষ্টি তৈরি না করে মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে ভগবানকে নৈবেদ্য হিসেবে অর্পণ করি, সেটি করা যায়। কিন্তু যে খাবারগুলি বহুদিন আগে তৈরি হয়েছে এবং সেটি 1 মাস, 2 মাস, 3 মাস ধরেও চলবে, এই ধরনের প্যাকেটজাত খাবার বা প্রসেসড ফুড, এগুলো তৈরি করতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা কখনোই সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে না। তাই পূর্ণিমাতে এই ধরনের প্যাকেটজাত খাবার নৈবেদ্য হিসেবে কখনোই দেবেন না। এই ধরনের প্যাকেটজাত মিষ্টি বর্তমানে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে। এছাড়া পূর্ণিমা তিথিতে আমরা যে লবণ গ্রহণ করি প্রতিদিনের সাধারণ লবণ, সেই সাধারণ লবণের পরিবর্তে সৈন্দক লবণ ব্যবহার করা উচিত। এটি স্বাস্থ্যকর এবং হালকা, স্বাদও ভালো এবং এটিতেও কিন্তু
প্রিজারভেটিভ মেশানো হয় না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।